আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ কয়েকটি স্টেপে এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং কেক রেসিপি। প্রথমবার যারা তৈরি করবেন তারাও পারফেক্টলি এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি ফলো করলে 100% সফল হবেন। এই পুডিংটা দেখতেও যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু ঠিক ততটাই মজার। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি। প্রথমে আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। পুডিং তৈরি করার জন্য প্রথমে যে স্টেপটি ফলো করতে হয় সেটি হলো পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করা। এখন আমি চিনিটাকে এইভাবে করে অনবরত নাড়তে থাকবো। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। চিনিগুলো এইভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে চিনিগুলো গলতে শুরু করেছে। এই পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখবো। মিডিয়াম হিটে রাখলে চিনিগুলো পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন সবগুলো চিনি গলে গিয়েছে। এখন একটু অপেক্ষা করব ক্যারামেলের কালারটা আসার জন্য। ক্যারামেলটার কালার একটু পরে এসে পড়বে। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা আস্তে আস্তে চলে এসেছে। বেশিক্ষণ এই ক্যারামেলটাকে জাল করা যাবে না, এতে করে তিতা লাগতে পারে। চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটি টিফিন বক্স নিয়েছি ক্যারামেলটাকে সেট করার জন্য। আমাদের সবার ঘরে এরকম একটি টিফিন বক্স রয়েছে। এখন আমি ক্যারামেলটাকে এভাবে করে টিফিন বক্সে ঢেলে দেব। অবশ্যই এই কাজটা দ্রুত করতে হবে, কারণ ক্যারামেলটা খুব দ্রুতই সেট হয়ে যায়। ক্যারামেলটা টিফিন বক্সে ঢেলে দেওয়া হয়ে গেলে টিফিন বক্সের নিচটাতে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে সেট করে নেব। অবশ্যই এই কাজটা দ্রুত করবেন, কারণ ক্যারামেলটা খুব দ্রুতই সেট হয়ে যায়। এখন খুব ভালো করে ক্যারামেলটাকে সেট করার জন্য 10 থেকে 15 মিনিট একটা জায়গায় রেখে দিতে হবে। পরের স্টেপে এখন আমরা পুডিং এর জন্য মিশ্রণটি তৈরি করব। এর জন্য আমি একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। ফ্রিজে থাকলে সেটা 3 থেকে 4 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এরপর আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এরপর আমি এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এতে করে কাঁচা ডিমের গন্ধটা থাকবে না। আপনাদের যাদের ঘরে ভ্যানিলা এসেন্স নেই তারা এলাচের গুঁড়ো করে দিতে পারেন। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে, কাঁচা ডিমের গন্ধটাও চলে যাবে। এরপর আমি এখানে একটি হ্যান্ডউইচ নিয়েছি। এরকম একটি হ্যান্ডউইচ নিয়ে এইভাবে করে ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে মিক্সড করে দেব। ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা ডিমের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায়। আপনাদের ঘরে যদি হ্যান্ডউইচ না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যেও এটাকে তৈরি করতে পারেন। ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইখানে লিকুইড দুধটা নিয়ে নিচ্ছি। 1.5 কাপ দুধকে আমি জাল করে 1 কাপ করে নিয়েছিলাম। এরপর দুধটাকে অল্প অল্প করে এইভাবে করে দিয়ে দেবো আর হ্যান্ডউইচ এইভাবে করে মিক্সড করে নেব। এতে করে পুডিং এর টেক্সচারটা খুবই ভালো হবে। এইভাবে করে পুডিং এর সাথে দুধটা মিক্সড করলে পুডিংটা খুবই সফট হবে, খেতেও কিন্তু অনেকটাই মজার হবে। ডিমের সাথে দুধটাকে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটি সাইডে রেখে দেব। এর পরের স্টেপে আমরা এখন কেকের মিশ্রণটা তৈরি করে নেব। এর জন্য আমি একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম দিয়ে দিচ্ছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করবেন। ফ্রিজে থাকলে সেটা কেকটা কখনোই ফুলবে না, কেকটাও কিন্তু পারফেক্ট হবে না। ফ্রিজে ডিম থাকলে সেটা 3 থেকে 4 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এরপর আমি ডিমের কুসুম দুইটাকে এইভাবে করে একটি ছোট বাটিতে তুলে নিচ্ছি। এতে করে ডিমের কুসুমটাতে ফোম তৈরি করা খুবই সহজ হবে। ডিমের সাদা অংশের সাথে ডিমের কুসুমটাকে বিট করলে ফোমটা তৈরি করতে অনেকটা সময় লাগে। আর ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমটাকে বাদ দিয়ে বিট করলে সেই ফোমটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। ফোমটাও কিন্তু অনেকটা সুন্দর হয়। এরপর আমি একটি ইলেকট্রিক বিটার নিয়ে নিচ্ছি। বিটারটা দিয়ে আমি এখন ফোম তৈরি করে নেব। আপনাদের যাদের ঘরে ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন। আবার আপনাদের যাদের ঘরে হ্যান্ড উইচ নেই তারা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন। ডাল ঘুটনি দিয়েও কিন্তু পারফেক্ট একটা ফোম তৈরি করা যায়, কিন্তু সেটা 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে। ডিমের সাদা অংশ দিয়ে ফোম তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে 1/3 কাপ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এইভাবে করে বিট করে নিতে হবে। চিনিটা যদি একেবারেই দেই তাহলে চিনি থেকে পানি ছেড়ে দেবে, ডিমের ফোমটাও পারফেক্ট হবে না। তাই এইভাবে করে অল্প অল্প করে দিয়ে ডিমের ফোমের মধ্যে পারফেক্ট একটা ফোম তৈরি হবে। অবশ্যই কেক তৈরি করার সময় মাথায় রাখবেন যে চিনিটা যেন খুব ভালো করে গলে যায়। যদি চিনিটা না গলে যায় তাহলে সেই কেকটা প্যানে দিলে পানি ছেড়ে দেয় আর কেকটা কখনোই ফুলে না। তাই অবশ্যই খেয়াল করবেন যে ফোমের মধ্যে চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে কিনা। পারফেক্ট একটা ফোম তৈরি করা হয়ে গেছে।
এখন ডিমের যে কুসুমটা তুলে রেখেছিলাম সেই কুসুমটাকে এভাবে করে দিয়ে বিট করে নেব। এই সময়টাতে খুব বেশিক্ষণ বিট করা প্রয়োজন নেই, 10 থেকে 15 সেকেন্ড বিট করলেই হবে। বিট করে নেওয়া হয়ে গেছে, পারফেক্ট একটা ফোম তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদি আপনারা এইভাবে ফলো করেন তাহলে আপনারা এরকম একটি পারফেক্ট ফোম তৈরি করতে পারবেন। এরপর আমি এইখানে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2টা ডিম নিয়েছি তাই আমি এইখানে 2 টেবিল চামচ সাদা তেলটা দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে আছেন যারা মনে করেন যে বেশি তেল দিলে হয়তো কেকটা বেশি ফুলে, কিন্তু তা না। এরপর আমি এইখানে 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের ঘরে ভ্যানিলা এসেন্স নেই তারা এলাচের গুঁড়ো করে দিতে পারেন অথবা লেবু রসও দিতে পারেন। এতে করে কেকটাও কিন্তু কাঁচা ডিমের গন্ধ থাকে না। এরপর আমি আবারও ইলেকট্রিক বিটারটা নিয়ে নিচ্ছি। ইলেকট্রিক বিটার দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেব। এই সময়টাতে খুব বেশিক্ষণ বিট করা যাবে না, এতে করে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে, তাই খুবই অল্প সময়ের মধ্যে বিটটা করে নিতে হবে। খুবই ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি একটি বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে এরকম একটি স্ট্রেনার নিয়ে নিলাম। স্ট্রেনারের মধ্যে 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি 2টি ডিম নিয়েছি তাই আমি এখানে 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি ব্যবহার করলে কখনোই কেকটা ফুলবে না। এরপর আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে, কারণ বেকিং পাউডারটা না দিলে কেকটা কখনোই ফুলবে না। এরপর আমি এইখানে 2 চা চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা চকলেট ফ্লেভারের হবে। কেকটা কিন্তু দেখতে যতটা সুন্দর হবে, খেতেও কিন্তু ততটাই পারফেক্ট হবে। এরপর আমি এই স্ট্রেনার থেকে সবগুলো উপাদান এইভাবে করে চেলে নেব। এইভাবে করে চেলে নেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা খুবই সফট এবং পারফেক্ট হবে। সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে, উপরে যে এক্সট্রা গুলো আছে সেগুলো আমি এখন ফেলে দেব। এরপর একটি হ্যান্ড উইচের সাহায্যে এইভাবে করে সবগুলো উপাদান মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন আমি ফোমের বোলটা নিয়ে নিচ্ছি। ফোমের বোলটা নিয়ে এইভাবে করে অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নেব। অবশ্যই এই সময়টাতে হ্যান্ড উইচ দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে ডিমের ফোমটা খুবই ভালো থাকবে। আর যদি ইলেকট্রিক বিটার দিয়ে চেষ্টা করেন তাহলে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। ময়দাটা এইভাবে করে অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নিতে হবে, এতে করে ডিমের ফোমটাও পারফেক্ট থাকবে। কখনোই একেবারে দিতে যাবেন না, এতে করে দলা পাকিয়ে যেতে পারে, কেকের ফোমটাও নষ্ট হয়ে যেতে পারে এবং কেকটা কখনোই পারফেক্ট হবে না। কেকটা পারফেক্ট করার জন্য এইভাবে করে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। অনেকটা সময় নিয়ে মিশ্রণটাকে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ক্যারামেল সেট করা টিফিন বক্সটা নিয়ে নিলাম। এরপর আমি পুডিংয়ের যে মিশ্রণটা তৈরি করেছিলাম এইভাবে করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি কেকের মিশ্রণটা এর উপর দিয়ে দেব। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এতে করে পুডিংয়ের সাথে কেকের মিশ্রণটা কখনোই মিক্সড হয়ে যাবে না। কারণ কেকের মিশ্রণটা এতটাই পাতলা যে পুডিংয়ের মিশ্রণের সাথে কখনোই মিক্সড হবে না। সবগুলো ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন আমি এই টিফিন বক্সটাকে এভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব, এতে করে পুডিংটা এবং কেকটা খুবই ভালো করে সেট হয়ে যাবে। খুব ভালো করে কয়েকবার ট্যাপ করে নেওয়া হয়ে গেছে, খুব বেশি জোরে দিতে যাবে না, এতে করে পুডিংয়ের মিশ্রণটা নষ্ট হয়ে যেতে পারে। এরপর আমি একটি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটি প্যান নিয়ে নেব। প্যানের মধ্যে অর্ধেকটার বেশি পানি নিয়ে নিয়েছি। এরপর আমি একটি স্ট্রেনার নিয়ে নিলাম। এরকম একটি স্ট্রেনার নিয়ে নিলে পুডিংটা কখনো নড়াচড়া করতে পারবেন এবং পুডিংটাও পারফেক্ট হবে। এরপর আমি এখানে টিফিন বক্সটা এভাবে করে বসিয়ে দিচ্ছি। টিফিন বক্সটি বসিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম হাই হিটে রেখে 40 থেকে 45 মিনিটের মতো খুব ভালো করে কুক করে নেব। ফিরে আসছি 40 থেকে 45 মিনিট পর। 40 থেকে 45 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই সময়টাতে চুলাটা অফ করে দিয়েছিলাম, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে আমি এখন একটি কাঁটা চামচের সাহায্যে পুডিংয়ের বক্সের ঢাকনাটা এইভাবে করে তুলে দিচ্ছি। যেহেতু এই পুডিংয়ের বক্সটা খুবই গরম তাই একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে খুলে নিয়েছি। এরপর আমি একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। যদি কাঁটা চামচটি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে পুডিংটি হয়ে গেছে। এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, এতে করে পুডিং এবং কেক দুইটাই সেট হয়ে যাবে। সারা রাত নর্মাল ফ্রিজে রাখার পর আমি পুডিংয়ের বক্সটা বের করে নিয়েছি। এরপর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এরপর একটি ছুরির সাহায্যে এইভাবে করে 4-5টা কেটে নেব, এতে করে পুডিংটা বের করে আনতে খুবই সহজ হবে। অবশ্যই এই কাজটা খুবই সাবধানে করবেন, কারণ পুডিংটা কেটে যেতে পারে। এখন আমি একটি প্লেট নিয়ে নিলাম। প্লেট নিয়ে এইভাবে করে
আমি পুডিংটাকে সেট করে দেব। অবশ্যই এই কাজটা সাবধানে করবেন, কারণ এতে করে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি পুডিংটাকে সেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুডিং কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। যদি আমার এই পুডিং কেক রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।